নানা মহাকর্মযজ্ঞের পরও কিন্তু বিনিয়োগ কমে যাচ্ছে, বিনিয়োগ তুলে নেওয়ার প্রবণতা তৈরি হচ্ছে এবং এই বিষয়ে বিস্তারিত আলোচনার জন্য আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত আছেন অর্থনীতিবিদ মাহফুজ কবির। জনাব মাহফুজ, এ সময় বাণিজ্যে আপনাকে স্বাগতম। ধন্যবাদ। প্রতিবেদনটিতে যেমন দেখছিলাম, আপনি নিজেও কথা বলছিলেন, সেখানে আমাদের এই অর্থনৈতিক অঞ্চলগুলোতে মহাকর্মযজ্ঞ, মহাপরিকল্পনা, তারপরও কিন্তু বিনিয়োগ কমে যাচ্ছে দিনকে দিন এবং বিনিয়োগ তুলে নেওয়ার একটা প্রবণতা তৈরি হচ্ছে, অর্থাৎ আশানুরূপ যে বিনিয়োগটি আমরা আশা করছিলাম সেরকম বিনিয়োগ কিন্তু পাচ্ছি না আমরা। সেই দিক থেকে প্রতিবেদনে যেমনটি দেখছিলাম, বিগত পতিত শেখ হাসিনা সরকারের পরিকল্পনার অব্যবস্থাপনা কিংবা পরিকল্পনা বাস্তবায়নে কিছু ত্রুটি, সবকিছু মিলে অনেক কিছুকে দায়ী করা হচ্ছিল। মূল কারণ হিসেবে আপনি কি দেখছেন? ধন্যবাদ। আসলে যদি আমরা যেটা বেজা যে আজ থেকে প্রায় 15 বছর আগে গঠিত হয়েছিল, তো সেটার আইন যদি আমরা দেখি এবং সেখানে মোডালিটিটা কী ছিল, মোডালিটি ছিল হচ্ছে যে কয়েকটা প্রাইভেট যে স্পেশাল ইকোনমিক জোন, সেটা বাদে বাকি যেগুলো, সেগুলোতে যে বিদেশি বিনিয়োগ কীভাবে আসবে, আসার পদ্ধতিটা হলো যে যে সমস্ত দেশ এখানে আসবে মেইনলি, তো তারা নিজেরাই আসলে এটা অবকাঠামো ডেভেলপ করবে। তো এইটাই হচ্ছে আমাদের জন্য সবচেয়ে বড় ভুল ছিল এবং এটার কারণে দেখা যাচ্ছে বেশ কয়েক বছর চলে গেছে যে কোন দেশ আসবে, কোন অর্থনৈতিক অঞ্চলটা নেবে, সেখানে ভারত ছিল, চীন ছিল, জাপান ছিল, যার ফলে কেউই দায়িত্ব নিতে চায়নি এবং ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট সেভাবে হয়নি। এখন এইটা করতে গিয়ে কিন্তু বেহাল হয়ে গেছে পরিস্থিতি এবং এরপরে যেগুলো হয়েছে যে সরকার তখন বিশেষ কয়েকটি স্পেশাল ইকোনমিক জোনের দিকে নজর দিল, যেমন চট্টগ্রামেরটা, মিরসরাই, ওইখানে কিন্তু অনেকগুলো অর্থনৈতিক অঞ্চল নির্ধারণ করা হয়েছে। এটা ছাড়া সিলেট আছে, এদিকে বেড়ামারা আছে, তারপরে অনেকদিন কথাবার্তা চললো কিন্তু আমাদের এই মোংলাটা নিয়ে, কিন্তু আলটিমেটলি কোথাও কিন্তু সেরকম কোনো ডেভেলপমেন্ট হয়নি। বিশেষ করে আমরা খুব আশা করেছিলাম যে এই যে জাপানের যে বিশেষ অর্থনৈতিক অঞ্চল, যেটা নারায়ণগঞ্জের আড়াইহাজারে, তো সেটা একটা মডেল, একটা স্পেশাল ইকোনমিক জোন হবে এবং সেটা জাপানের দিক থেকে বলা হয়েছিল, কিন্তু তারপরেও সেভাবে কিন্তু এখানে ইনফ্রাস্ট্রাকচারাল ডেভেলপমেন্ট হয়। যদি অবকাঠামোর উন্নয়ন না হয়, সেখানে যদি গ্যাস না থাকে, তারপরে বিদ্যুৎ না থাকে বা বেসিক যে ইউটিলিটিগুলো থাকে, এবং বিশেষ করে আমি বলবো যে চট্টগ্রামের যেটা হয়নি সেটা কিন্তু পানি একটা বড় কারণ। সেটা নিয়ে পিপিপির অধীনে প্রায় 2-3 বছর ধরে চালাচালি চলছে, কিন্তু পানির দাম নির্ধারণ হয়নি এবং কিভাবে হবে, কতটুকু নেবে, সেগুলো কিন্তু নির্ধারিত হয়নি। সব মিলে আমি শুধুমাত্র বলবো না যে এখানে ঢালাওভাবে অব্যবস্থাপনার দায়ী। আমি মনে করি যে প্রথম থেকে পরিকল্পনা যেটা হয়েছিল সেটা ভুল ছিল। আর দ্বিতীয় যে বিষয়টা, এখন এই জায়গায় একটু ছোট করে আমি প্রশ্ন করে রাখতে চাই, পরিকল্পনার যে ভুলটি ছিল সেই ভুল সংশোধন এবং পরবর্তীতে বিনিয়োগ আকর্ষণের জন্য আমাদের কি যে পদক্ষেপগুলো নেওয়া উচিত ছিল সেগুলো নেওয়া হচ্ছে কিনা, সে ব্যাপারে আপনি কি দেখছেন? না, এরপরে কিন্তু আর সেভাবে পদক্ষেপ নেওয়া হয় না, কারণ ভুলভাবে শুরু যদি আমরা করি তাহলে সেক্ষেত্রে কিন্তু আর হয় না। তার কারণ এই দিক দিয়ে অনেকে বলেছে, বিশেষ করে যে চায়না বলেছে, জাপান বলেছে যে তারা আসছে এখানে, ভারত গড়িমসি করছিল, তারা প্রথমে কিছুটা আসার জন্য যথেষ্ট উৎসাহ দেখিয়েছিল, কিন্তু পরে তারা সেভাবে আর আসেনি, আবার পরিবর্তন করেছে তাদের পরিকল্পনা। তো সব মিলিয়ে এই সমস্ত কারণে কিন্তু আমাদের যে কাঙ্ক্ষিত যে গতি সেটা কিন্তু এখানে পাইনি। আর সবচাইতে বড় বিষয় হচ্ছে কি যে আমাদের অন্যান্য যারা প্রতিযোগী, বিশেষ করে যে ভারতের অজস্র অর্থনৈতিক অঞ্চল রয়েছে এবং ভিয়েতনামে আছে বা অন্যান্য দেশগুলোতে আছে, তাদের এখানে কিন্তু বিনিয়োগ করাটা অনেক সহজ। এখানে অবকাঠামো কিন্তু তৈরি করা থাকে, বাংলাদেশে বিদেশিরা তৈরি করে দেবে, আমরা তৈরি করব, তারপরে আস্তে আস্তে বিনিয়োগ আসবে। তো এইভাবে করে কিন্তু আসলে হয় না। এবং এই সেম ঘটনা ঘটেছে জাপানিজ যে স্পেশাল ইকোনমিক জোন, সেখানে ওইখানে দেখা যাচ্ছে 15-16টার মতো মাত্র প্লট বিক্রি হয়েছে, বাকিগুলো পরে আছে এবং দেখা যাচ্ছে কিন্তু অনেকটাই কৃষি জমির মতো এবং কিছুটা হয়তো সেখানে মাটি ভরাট করা হয়েছে। তো এইভাবে করতে আসলে হয় না। বিনিয়োগ খুবই এখন প্রতিযোগিতামূলক, তো বিদেশি বিনিয়োগ যখন আসবে তখন তারা দেখতে চায় যে সেক্ষেত্রে আরো একটি সমস্যাও তৈরি হতে পারে। আমাদের এই অঞ্চলে যদি বিনিয়োগে তারা যথেষ্ট পরিমাণে সুযোগ সুবিধা না পায়, অবকাঠামোগত সহায়তা না পায়, সেক্ষেত্রে বিনিয়োগটি হাতছাড়া হওয়ার যেরকম একটি সুযোগ রয়েছে, একইভাবে কিন্তু অন্যান্য দেশেও বিনিয়োগটি তারা তখন সেই ক্ষেত্রে এই বিনিয়োগটি অন্য দেশে করে ফেলতে পারে। সেই ক্ষেত্রে আমাদের অর্থনৈতিকভাবে আমরা পিছিয়ে পড়ার একটা শঙ্কা তৈরি হতে পারে। অবশ্যই এই জায়গায় অর্থনৈতিকভাবে এই যে আমাদের পিছিয়ে পড়ার একটি শঙ্কা তৈরি হতে পারে, এই শঙ্কার জায়গা থেকে আমাদের যথাযোগ্য কর্তৃপক্ষ কি যথেষ্ট পরিমাণে কনসার্ন, মানে তারা এ ব্যাপারে কি যথেষ্ট ওয়াকিবহাল কিনা, অর্থাৎ তাদের কি সেই যথাযোগ্য পদক্ষেপ তারা নিচ্ছেন কিনা, এমন কোনো পদক্ষেপ আপনারা দেখছেন কিনা? এখন বিডা যে কাজটি করেছে আর কি, তো বিডার বেজা তো এখন একই কর্তৃপক্ষ, এখন তারা যে উদ্যোগটা নিয়েছেন আমি মনে করি এটা ভালো উদ্যোগ, যে তারা কিন্তু ওই 100টার বদলে 10টা এখন প্রায়োরিটি হিসেবে নিচ্ছেন এবং এটাতে একটা র্যাপিড একটা ডেভেলপমেন্ট দরকার। তার কারণ অল্প করে কিছু করলে এটা ভালো হয়। এবং সবচাইতে সমস্যা হয়ে গেছে যে আমাদের সবচাইতে পটেনশিয়াল যে জায়গাটা ছিল সেটা হচ্ছে চট্টগ্রাম, এবং সেইখানে এমন একটা অবস্থা এখন ওইটা দেখলে কেউ আসলে আগ্রহী হবে না বিনিয়োগ করতে। তো আমি মনে করি যে ঠিক আছে 10টা নয় 5টা করুক, 5টা করে মডেল হিসেবে সেটা সারা পৃথিবীর মানুষের কাছে জানাক, এবং তাইলে যেটা হবে এখানে কিন্তু দেশি বিদেশি দুইটা বিনিয়োগেরই সুযোগ আছে। তখন বিদেশিরা তখনই আসবে যখন দেখবে যে এখানে ইনফ্রাস্ট্রাকচার ভালো ডেভেলপ হয়েছে, সেখানে পানি ঠিক মতো যাচ্ছে। তার কারণ ইন্ডাস্ট্রিয়ালাইজেশনে বা যে কোনো একটা ফ্যাক্টরি করতে গেলে পানি লাগে, তো সেই পানির সমস্যারই সমাধান হয়নি এখানে। তো এখন আমি মনে করি যে এরকম বেসিক যে ইউটিলিটিগুলো আছে এবং অন্তত প্লট করার যে কোনো একটা
ফ্যাক্টরি করার জন্য যে মিনিমাম ইনফ্রাস্ট্রাকচার আছে সেরকম করে অন্তত 5টাও যদি করা হয়, আমি মনে করি যে এখানে ভালো বিনিয়োগ আসার সম্ভাবনা রয়েছে। অবকাঠামো উন্নয়নের ক্ষেত্রে আপনি যেমনটি প্রতিবেদনে আমরা দেখছিলাম, আপনি বলছিলেন সরকারি উদ্যোগের পাশাপাশি প্রাইভেট সেক্টরকে যথাযোগ্য সুযোগ সুবিধা দেয় এবং প্রাইভেট সেক্টরের মাধ্যমেই অবকাঠামো উন্নয়নটি করানো যায় কিনা সেই ব্যাপারে পরিকল্পনা কেমন হতে পারে? আমি মনে করি যে অবশ্যই, যেহেতু বিদেশি বিনিয়োগটা কম আসছে, এখন যদি প্রাইভেট সেক্টরকে ইনভলভ করা হয় এবং তাদের ক্ষেত্রে ট্যাক্স ইনসেন্টিভ দেওয়া হয় বা পলিসি ইনসেন্টিভ দেওয়া হয়, তাহলে সেই ক্ষেত্রে প্রাইভেট সেক্টর ওইখানে যাবে বিনিয়োগ করতে। এবং কিন্তু প্রাইভেট সেক্টরে কি যথাযথ সেই আগ্রহের জায়গাটি দেখছেন? হ্যাঁ, আমি মনে করি যে অবশ্যই যাও, তার কারণ এখন কিন্তু ইপিজেড এর চাইতে স্পেশাল ইকোনমিক জোনটা ভালো, তার কারণ ওইটা মোটামুটি কনফাইন করা একটা জায়গাতে, অন্য জায়গাতে জমি নেওয়া কিন্তু খুবই কঠিন। তো এখন এই স্পেশাল ইকোনমিক জোনে যদি তাদের জন্য বরাদ্দ থাকে একটা এবং খুব কম খরচে যদি সেখানে বিনিয়োগ করা যায়, অবশ্যই তারা যাবেন এবং সেখানে একটা শর্ত দিতে হবে তারা যেন কিছুটা অন্তত এই মানে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট অবকাঠামোগত উন্নয়নটি এইভাবে করতে পারলে আমি মনে করি যে তখন এটা দেখা দেখি বিদেশিরা তখন আগ্রহ প্রকাশ করবেন। তার কারণ যখন অবকাঠামোগত উন্নয়ন হবে, ইউটিলিটিটা পাওয়া যাবে, তখন যেহেতু দেশিরা যাবেন তো তার পাশাপাশি তখন একটা কিন্তু মেসেজ চলে যাবে যে এখানে একটা পরিবেশ রয়েছে। তাই আমি মনে করি যে পরিবেশ এবং এইটার ইমেজ সেটি মানে ট্রান্সমিট করাটা খুব ইম্পর্টেন্ট। এটা করতে পারলে আমি মনে করি তখন ভিয়েতনামের কথা চিন্তা না করে বাংলাদেশে তখন আসবে। এই যে ইমেজের কথাটি বললেন, বিগত সরকারের সময় কিংবা পুরো বাংলাদেশের যে রাজনৈতিক প্রেক্ষাপট, সেই জায়গায় রাজনৈতিক অস্থিরতাটি কি সেই ইমেজ নষ্ট করার ক্ষেত্রে কোনোভাবে দায়ী কিনা? হ্যাঁ, না, রাজনৈতিক যে প্রেক্ষাপট ছিল একটা সময় তো আমরা দেখেছি যে 15 বছর ধরে তেমন কোনো কিন্তু ডেভেলপমেন্ট হয়নি ওই স্পেশাল ইকোনমিক জোনে এবং প্রচুর দীর্ঘসূত্রিতা হয়েছে। তো এখন কিন্তু একটা ভালো সুযোগ এসছে, তার কারণ যেভাবে একটা গতিশীল নেতৃত্বের মাধ্যমে কিন্তু এখন কিন্তু নতুন করে একটা প্রজেকশন করা হচ্ছে আসলে আমাদের পুরো বিনিয়োগ পরিবেশকে এবং একই সঙ্গে এই যে বেজার পরিবেশটাকে। তাই মনে করি যে এইটা একটা বড় সুযোগ। 10টা না করে অন্তত 5টাও যদি করা যায়, এটা আমি আগে বলেছি যে করে একেবারে মডেল স্পেশাল ইকোনমিক জোন হিসেবে আমাদের এটাকে প্রতিষ্ঠিত করতে হবে। করে আমাদের যে সমস্ত এম্বাসিগুলো আছে মানে বা হাই কমিশনগুলো আছে এবং সেখানে বিশেষ করে কমার্শিয়াল উইং যারা কাজ করছে তাদের মাধ্যমে আমাদের একটা নতুন করে ইমেজ তৈরি করতে হবে। এবং আসলে মানুষের চিন্তা তো পরিবর্তনশীল, বিনিয়োগকারীরাও সারাক্ষণ দেখতে থাকেন যে কোথায় সুযোগ সুবিধাটা বেশি। সেই ক্ষেত্রে ইউটিলিটির কথা যেমনটি বললেন, সেই ইউটিলিটির যথাযোগ্য সরবরাহ নিশ্চিত করার জন্য কি এখন পর্যন্ত বর্তমান যে কর্তৃপক্ষ রয়েছেন তারা কি কোনো পদক্ষেপ নিয়েছেন? এখন ইউটিলিটি বিভিন্ন রকমের এজেন্সি সরবরাহ করে, যেমন পানির ক্ষেত্রে যেমন চট্টগ্রাম ওয়াসা বা অন্যান্য যে সমস্ত সংস্থাগুলো আছে, বা বিদ্যুতের জন্য কিন্তু আবার বিদ্যুৎ সরবরাহ কর্তৃপক্ষ তারা আছেন, বা এই যে অন্যান্য যে সমস্ত যে সুযোগ সুবিধা বিশেষ করে সহজ আছে এখানে সড়ক জনপথ তারা কাজ করবে কিছু, আর লোকাল যে সমস্ত সিটি কর্পোরেশন বা মিউনিসিপ্যালিটি তাদের সহযোগিতা খুব ইম্পর্টেন্ট। তো এই জায়গাতে আমি মনে করি এটা খুব স্ট্রং কোঅর্ডিনেশন দরকার। এটা করে যদি তারা আসলে এই বেজার সঙ্গে নিবিড়ভাবে কাজ করে, এবং আমি মনে করি যে যথেষ্ট সুযোগ আছে এখনও যেহেতু নির্বাচনের মানে সামনে জাতীয় নির্বাচনের সময় আছে, তো এর মধ্যে আমি মনে করি যে একটা ভালো পরিকল্পনা তৈরি করে যদি অন্তত এখানে একটা বার্তা দেওয়া যায় সবাইকে। আর এর পাশাপাশি আমি মনে করি যে এই বেজার যে গঠন বা এটার যে লক্ষ্য উদ্দেশ্য সেটা একটু পরিবর্তনের সংশোধনের দরকার আছে। এটা করে প্রত্যেকের দায়িত্ব যদি ঠিকমতো বন্টন করে দেওয়া যায় এবং ভালো কোঅর্ডিনেশন হয়, তাহলে আমি মনে করি যে বাংলাদেশের বিশেষ অর্থনৈতিক অঞ্চলে একটা উজ্জ্বল ভবিষ্যৎ রয়েছে এবং এখানে অনেক বিদেশি বিনিয়োগকারীরা আসবেন। ধন্যবাদ আপনাকে জনাব মাহফুজ কবির। ধন্যবাদ। দর্শক, আমরা অর্থনৈতিক অঞ্চল, বিশেষ অর্থনৈতিক অঞ্চল, এই সমস্ত জায়গায় বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করা এবং সবকিছু মিলিয়ে আমাদের আলোচনার জন্য আমাদের সঙ্গে আমাদের স্টুডিওতে উপস্থিত ছিলেন অর্থনীতিবিদ মাহফুজ কবির।